আসিফ মোহাম্মদ আখলাক। ওকে, ফাইন। সো আসিফ, আপনার যে ঘটনাটা ঘটেছিল সেটা কোথায় ঘটেছিল, ঢাকায় বা অন্য কোনো জায়গায়? এটা ঢাকায়। ঢাকায় ঘটেছিল। কি ঘটেছিল বলেন? ঘটনাটার শুরু অ্যাকচুয়ালি আপনার 2007-এ, যখন আমি এইচএসসি স্টুডেন্ট, এইচএসসি ক্যান্ডিডেট ইনফ্যাক্ট। তো ওই সময় যেটা হয়েছিল যে আমার নর্মালি আমি যেটা যে আপনার স্টুডেন্ট খুব ভালো ছিলাম এইচএসসিতে, এসএসসিতে। তো সেই সুবাদে লেখাপড়া বেশ করতাম আর কি। তো যেটা হয়েছিল আমার এইচএসসি পরীক্ষার ঠিক আগে দিয়ে 3-4 মাস আগে দিয়ে আমি একদম বলতে গেলে লেখাপড়া অফ করে দিই, মানে আমার লেখাপড়া করতে ইচ্ছা করতো না এই টাইপের। তো তখন যেটা হয় যে আমার নর্মালি আমি অনেক জেন্টেল, কারোর সাথে খুব একটা রুড বিহেভ করি না। ওই সময় যেটা হয় যে আমার বিহেভিয়ার কিছুটা চেঞ্জ আসে। আমি আমার সবার সাথে বাসায় বা পারিপার্শ্বিক সবার সাথে মোটামুটি রুড বিহেভ করি। এবং এটার একটা এক্সাম্পল ধরুন, যেমন আমি আমার একবার সকালবেলা আমি আমার রুমের অ্যাটাচড বাথরুমে আমি দাঁত মাজছি আর কি। তো তখন যেটা হয়েছিল যে আমার ছোট ভাই আর কি আমার সাথে অনেক সময় ফাজলামি করে। তো এসে ফাজলামি করছিল আমার সাথে এমনি নর্মালি সকালবেলা নর্মালি একটা অ্যাটিটিউড নিয়ে। তো আমি যেটা করলাম যে আমার প্রচন্ড হঠাৎ করে রাগ উঠে গেল, আমি ওকে আমার হাতে ব্রাশ দিয়ে গুঁতা দিয়ে একদম ব্রাশটা 2 ভাগ করে ফেলি। তো তখন আমি আসলে ওই সময় থেকে আমি ফিল করি যে সামথিং ইজ হ্যাপেনিং, তো কিছু একটা চেঞ্জ হচ্ছে। তো ওই সময় যেটা হয় যে আমি আমার আম্মার সাথে শেয়ার করি বিষয়টা যে আমার এরকম একটা প্রবলেম হচ্ছে, যে আমার হঠাৎ করে অ্যাটিটিউড চেঞ্জ আসে বা আমি এরকম ধরনের আচরণ করি। তো আমার আম্মা যেটা করেন যে আমাদের এখানে একটা আমাদের বাসার পাশেই এক মহিলা ছিলেন যিনি আর কি আপনার বিভিন্ন মাজারে থাকতেন, মাজারে উনি থাকতেন। তো ওই টাইপের। তো ওনাকে আমরা ডাকতাম সাদা নানু বলে, কারণ ওনার ধবল রোগ ছিল আর কি, সাদা ছিল ওনার পুরো শরীর। তো সেই নানুকে উনি ডেকে নিয়ে আসেন এবং উনি বলেন যে আপনার ওর প্রবলেমটা একটু দেখেন, কি অবস্থা, কি হচ্ছে বা কি ঘটনা। তো উনি যেটা করেন, উনি আসার পরে আমার পড়ার টেবিলটা ছিল আপনার জানলার সামনে, মানে আমার সামনে ছিল জানলা, যাতে বাতাস এসে পড়তে পারি এই কারণে, এবং জানলার সামনে নারকেল গাছ ছিল। তো উনি যেটা করলেন আমার রুমটা অবজার্ভ করলেন এবং পুরো বাসা অবজার্ভ করার পর উনি যেটা বললেন যে ওই গাছে কোনো প্রবলেম আছে, গাছে সামথিং ইজ রং দেয়ার। সো ওইখান থেকে কোনো উনি মুরব্বী যেরকম বলে আর কি যে কুনজর বা এরকম টাইপের কিছু একটা আমার উপর পড়েছে। তো তিনি যেটা করলেন, উনি আমাদের বাসাটা পুরো বন্ধ করলেন এবং আমাদের যে রুমটা আমি যে রুমে পড়াশোনা করতাম বা থাকতাম, তো আমি আমার ছোট ভাই শেয়ার করতাম রুমটা, তো ওই রুমটা উনি বন্ধ করে দিলেন, দোয়া কালাম পরে উনি বন্ধ করে দিলেন। তো এইটা করার পরে যেটা হলো, মানে ওই রুম বন্ধ করার ঘটনার পরে বেশ কয়েক মাস কেটে গেল, আমার এইচএসসি পরীক্ষা আমি কমপ্লিট করলাম, তখন কোনো প্রবলেম ছিল না। প্রবলেমটা যখন শুরু হয় আমি এইচএসসি পরীক্ষার পরে যখন ফ্রি টাইম থাকে আমাদের অ্যাডমিশনের জন্য, ওই সময় যেটা হয় আমার একটা স্বপ্ন দেখা শুরু করি আমি রেগুলার বেসিসে, কিছুদিন পর পর, হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন করে। তো ড্রিমটা হচ্ছে এরকম একটু স্কেয়ারি ড্রিম, যেটা হচ্ছে আমি দেখি যে আমার যে এলাকার বাসাটা এটা হচ্ছে একদম গলির মোড়ে, 2 পাশ থেকে 2 রোড দেখা যায়। তো আমি যেটা দেখি যে কেউ একজন, হয়তো সেটা কোনো মানে মানুষ বা কোনো প্রাণী বা এরকম টাইপের, কিন্তু সে মানুষের মতোই হাঁটে, খুব ভয়ঙ্কর স্ক্যারি। আমি ওটার কোন ডেফিনেশন আমি এখনো পর্যন্ত দাঁড় করতে পারিনি। তো ওই টাইপের কিছু একটা, সে পুরা এলাকা আমাকে খুঁজছে এবং আমাকে খোঁজার এক পর্যায়ে সে যেটা করে আমার বাসায় আসে এবং বাসায় এসে আমার রুমের সামনে এসে যখন সে রুমের সামনে আসার পরে যেটা হয় যে আমার রুমের বুকশেলফের উপর একটা কোরআন শরীফ থাকে সব সময়। তো আমি যেটা করি স্বপ্নের মধ্যে আমি এটা অলওয়েজ দেখি যে আমি কোরআন শরীফ নিয়ে দাঁড়িয়ে থাকি এবং সে যেটা করে আসার পরে রুমের সামনে এসে আমাকে শাসায় যে তুই এটা কতক্ষণ রাখবি, এটা যখনই ছাড়বি আমি তখনই আসবো, এই ধরনের একটা কথা। তো এইটা আসলে খুব একটা আমার মানে ফার্স্টে কোনো ধরনের এফেক্ট আমার উপর হয়নি। পরে যেটা হচ্ছে যখন এটা রেগুলারলি হতে থাকে তখন আমার এটা খুবই ভয় লাগে এবং যেটা হয় অনেকদিন রাতে এরকম রেগুলার ঘটনা যে আমি রাতে চিৎকার দিয়ে উঠে পড়ি এবং আম্মাকে ডেকে বলে আম্মার কেমন ভয় লাগছে। সো যেটা আম্মা করে যে ওই রুম টুম বন্ধ করার পরে উনি আমাকে হুজুর দিয়ে উনি মানে আমাকে পানি পড়া টড়া খাওয়ায় এবং এটার পরে ওই রুম টুম বন্ধ করা হুজুর পড়ার পরে এই সমস্যা নাই, আমি ড্রিম আর দেখি না। তারপর যেটা হয় আমার যখন আমি এইচএসসি পরীক্ষা দিয়ে ভার্সিটিতে অ্যাডমিশন নেই, ওই সময়টা গ্যাপের পরে কিছুদিন পরেই 6-7 মাস পরে আমাদের অ্যাডমিশন চলে আসে। তো অ্যাডমিটেড হওয়ার পরে যেটা হয় আমাদের আগের বাসাটা একটু ছোট ছিল, তো আমরা যেটা করি একটা নতুন বাসায় মুভ করি। তো নতুন বাসায় মুভ করার পর যেটা হয় ওই সাদা নানু যে ছিল বললাম তার সাথেও আমাদের কোনো কন্ট্যাক্ট হয় না এবং ওই বাসাতে আসলে আমার যেহেতু প্রবলেম নাই, আমি ভাবি যে এটা হয়তো সাময়িক একটা কিছু ছিল, শেষ। তো যেটা হয় এই বাসা আসার পরে এই প্রবলেমটা আমার আবার শুরু হয়, তবে সেটা অনেক পরে 2010-এর পরে 2010-এ আমার এই প্রবলেমটা আবার শুরু হয়। ওই একই স্বপ্ন আমি নিয়মিত দেখা শুরু করি এবং এবার যে ঘটনা এবার হচ্ছে মানে ডিফারেন্ট, এটা এখনো আমার সাথে হচ্ছে। রিসেন্টলি এই 2 সপ্তাহ আগেও আমার যে ফ্রেন্ড আছে পুলক, ওর বাসায় যাওয়ার আগেও আমার এই ঘটনা হয়েছে। সেটা হচ্ছে আমার যখন এই স্বপ্নটা আমি দেখি, নট লাইক দ্যাট যে সবসময় স্বপ্ন দেখার পরেই হয় বা স্বপ্ন যেদিন দেখি ওই দিনই হয় সেরকম না। এটা হচ্ছে আপনার
অনেক সময় স্বপ্ন না দেখলেও এটা হয় যে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠি আমার আম্মা বা কেউ একজন নোটিস করে, আমি নিজেও অনেক সময় নোটিস করি যে আমার পিছনে আঁচড়ের দাগ অলওয়েজ। এবং আমি আসলে আমার বদভ্যাস বা অভ্যাস যেটাই বলুক আপনার, আমি উপর হয়ে শুই আর কি। তো ওই ইয়েতে আমার পিঠের উপর সবসময় আঁচড়ের দাগ থাকে 2টা বা 3টা। এবং এটা আমার আরেকটা বদভ্যাস আছে, সেটা হচ্ছে আমি দাঁত দিয়ে নখ কাটি। সো আমার নখ সবসময় ছোট থাকে। সো এটা আমার নিজের পক্ষে দেওয়া কোনোভাবেই পসিবল না, এবং আমার রুমে আমি একা থাকি। সো আমার পক্ষে দেওয়া মানে অন্য কেউ এসে দেয়া এটাও পসিবল না। এবং এই স্বপ্নের ঘটনা হওয়ার পর থেকে আমি যেটা করি আরো প্রোটেকশন, যেটা যে আমি সবসময় দরজা বন্ধ করে লাইট জ্বেলে জানলা দরজা সব অফ করে ঘুমাই, লক করে। সো কেউ যে আমার রুমে ঢুকবে এটারও কোনো চান্স নেই। সো এইটা আসলে আমি এই কারণেই শেয়ার করতে আসি যে আমি আসলে এটার কোনো এক্সপ্লেনেশন বা কোনো ধরনের কি বলে যে লজিক্যাল কোনো কিছু এটার মধ্যে আমি পাই নাই যে কেন এটা হয়। এবং এখানে আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে মাঝখানে এটা বেশ কিছুদিন অফ ছিল। এটা যেহেতু আমি আমার আম্মার সাথে মোরালের সবকিছু শেয়ার করি, তো এইটা হওয়ার পরে আমি যেটা করি যে আমার আম্মাকে আমি বলি যে আম্মা, আমি এই স্বপ্নটা আবার দেখছি, যেটা আমি ভয় পাই, এবং এই স্বপ্নটা ওই একই স্বপ্ন রেগুলার বেসিসে আমি দেখছি, এবং এটা উইয়ার্ড। কারণ স্বপ্ন আমি দেখতেই পারি, খুবই স্বাভাবিক, সবাই স্বপ্ন দেখে, কিন্তু একই স্বপ্ন বারবার দেখা এটা আসলে উইয়ার্ড এবং এত স্ক্যারি একটা স্বপ্ন। এবং এই ঘটনাটা হওয়ার পরে যখন এই আচরণের ঘটনা হয় তখন আমি আম্মার সাথে শেয়ার করি। উনি যেটা করেন যে আমার ওই পাশের মসজিদের আমাদের হুজুর ছোটবেলা আরবি পড়াতেন, সেই হুজুরের মাধ্যমে উনি আমাকে একটা তাবিজ পরিয়ে দেন, কি কোমরে তাবিজ পরা দিয়ে উনি কোমরে পরিয়ে দেন। এবং মজার ব্যাপার হলো ওই তাবিজ আমার কাছে প্রায় 7-8 মাসের মতো ছিল। ওই 7-8 মাসের মানে যতদিন তাবিজটা ছিল আমার কাছে এই ধরনের কোনো প্রবলেম ফেস করি নেই। আমি জাস্ট ভুলে যাচ্ছিলাম বিষয়টা যে এরকম কোনো কিছু হতো। তো যেটা হয় এই মানে কিছুদিন আগে 2-3 মাস আগে এই তাবিজটা এনিহাউ আমি টয়লেটে যাওয়ার পরে ওইটা কোনোভাবে ছিঁড়ে যায় আর কি, ছিঁড়ে আমার কমোডেটা পড়ে যায়। এবং এটার পর থেকে ইনফ্যাক্ট এটা আবার শুরু হয়েছে এবং এখনো এটা হচ্ছে। সো এখনো আমি কোনো মানে ওইভাবে কোনো ব্যবস্থা নিই নাই, বাট কারোর সাথে যোগাযোগ করি না এখন এটা নিয়ে, বাট এখনো এটা চলছে। এবং লাস্ট আমি 2 সপ্তাহ আগে আমার অফিসের কাজে আমি পুলকের বাসায় থাকি আমাদের একটা কাজে, তো তখনও পুলক এটা নোটিস করে যে যেদিন আমি সকালবেলা যাই ও বাসায়, তখন আমি জাস্ট গিয়ে আমি প্রচন্ড ক্লান্ত, আমি জামা কাপড় খুলে ওখানে বিছানায় শুয়ে পড়ি যে আমি জাস্ট একটু রেস্ট নিচ্ছি, তখনও নোটিস করে যে তোর পিছনে তো দাগ। তার মানে এটা আপনার রেগুলার এরকম সমস্যা হচ্ছে? এক্স্যাক্টলি, রেগুলারলি সমস্যাটা হচ্ছে। এবং এটা আমার এখানে আসার পিছনে মানে ইনফ্যাক্ট এটাই কারণ, আমরা বেশ কয়েক মাস ধরে ফলো করছি ভূত ফিল্ম, এবং শোনার পরে যেটা আমার মনে হচ্ছে যে আসলে মানে ইনফ্যাক্ট মানে কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নাই যে আমাকে আসলে মানে কি হয়। কারণ আমার এমন জায়গায় আপনার দাগটা পড়ে, এটা আমি মানে আপনার নিজের হাত সেখানে যাওয়া অসম্ভব, একদম পুরোপুরি অসম্ভব। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমার কাছে বেশ কিছু SMS রয়েছে। মঈন আমাদের SMS করেছেন এবং তিনি SMS করে বলেছেন যে অনেক জ্বর। তারপরে তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আছেন মৌসুমী নারায়ণগঞ্জ থেকে, জাহিদ এবং সাদিয়া মুক্তাগাছা থেকে আমাদের সাথে রয়েছেন, মনিকা আশরাফ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন ফাহিম ভূতের গলি থেকে। নেক্সট ঘটনায় যাব, আরো একজনের কাছ থেকে আমরা একটা ঘটনা শুনবো এবং তার ঘটনাটাও তিনিও মানে এই 3 জন একসঙ্গে এসেছিলেন, তার মধ্যে একজন। এবং আপনার নামটা একটু আমাদের বলবেন প্লিজ। ডিয়ার লিসেনার্স, আমি মাকসুদ সাইফুল্লাহ পুলক, ইপসিলন টেকনোলজিস লিমিটেডে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। আপনি বলেন। ঘটনাটা শুরু এরকম যে লাস্ট 6 মান্থ আগে 6 মাস আগে যে বিষয়টা ঘটে গেছে সেটা হচ্ছে স্টিল হ্যাপেনিং, এটা এখনো ঘটতেছে। তো যেটা ইনিশিয়ালি ফ্রাইডে গুলাতে যেটা হয় আমাদের বাসায়, মানে ফ্রাইডে গুলাতে আমরা সবাই একত্রে বাসায় থাকি। তো ওই কোনো একটা ফ্রাইডেতে আমি, আমার বাবা এবং ছোট ভাই কেউই বাসায় ছিলাম না। তো ইউজুয়ালি রান্নাবান্নার কাজ শেষ করার পর আমার মা যেটা করছেন আর কি, যে উনি আর কি কিচেন থেকে গোসল করার জন্য প্রিপারেশন নিয়ে বাথরুমে যাবেন। তো ওই সে গামছাটা খুঁজতেছিল, তো গামছাটা এক পর্যায়ে খুঁজতে না পারে, তো উনি আমার রুমে আসছে। আমার রুমের ডেফিনেশনটা যদি দেই তাহলে হচ্ছে রুমটা হচ্ছে কম্পিউটার, তার পাশে ল্যাপটপ এবং তার পাশে হচ্ছে আমার ওয়াশরুমটা। ওয়াশরুমের পাশে হচ্ছে গিয়ে এই গামছাটা রাখা থাকে। তো ওইখানে যেটা হচ্ছে উনি আসছে, আসার পর গামছাটা খুঁজতে খুঁজতে আমার রুমে চলে আসেন এবং এসে হঠাৎ করে তিনি যেটা দেখতে পারেন সেটা হচ্ছে গিয়ে সাদা কাপড় পরিহিত একটা মহিলা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। সাদা কাপড় পরে একটা মহিলা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখার পর ওনার মাঝে যে জিনিসটা খেয়াল হয় যে আমার গেট বুয়া ছিল বাসায়, বুয়া হয়তোবা গেটটা খোলা রেখে গেছে, হয়তোবা চোর বা অন্য কেউ হয়তোবা ঘরে ঢুকছে।
তো এই জিনিসটা দেখার পরে যেটা হয়, সে তার মাথায় তখন এইটা আসছে, তো সে চেক করতে যায় যে আমার ডোরটা কি লকড আছে কিনা। তো চেক করতে যাওয়ার সময় যেটা হয়, চেক করে আসে, যা দেখে গেল এবং দেখতে পায় যে হ্যাঁ আমার দরজাটা লকড আছে, এবং সে আবার ব্যাক করে রিটার্ন করে আমার রুমে। এবং রুমে আসার পর যেটা দেখতে পায় যে না, ওই মহিলাটা এখন যেখানে দাঁড়া ছিল ওই জায়গা থেকে বিছানার উপর বসে আছে এবং ঘুমটা অবস্থায় সাদা। এবং এই জিনিসটা দেখে সে স্টাক হয়ে মানে জোরে আওয়াজ করে চিল্লানি দেয় এবং সে ওই রুম থেকে বের হয়ে মেইন দরজা খুলে পাশের ফ্ল্যাটের লোকজনকে নক করতে থাকে। তো পাশের ফ্ল্যাটের লোকজনগুলো বের হয়ে আসে এবং তারা ঘটনাটা শুনে এবং তারা মনে করে যে হয়তো অন্য কিছু দেখছে, তারা আসছে। তো ওনারা আসার পরে যেটা হয় যে ওনারা ওইখানে বসে, তো বসার পর বলে যে আপনি একটু শান্ত হন, হয়তো বা অন্য কিছু হ্যালুসিনেশন বা সামথিং লাইক দ্যাট এরকম কিছু হচ্ছে। তো ওনারা এরকম বাসায় যেহেতু কেউ ছিল না, তো এরকম একটা সিচুয়েশন হয়েছে বলার পর যে বিষয়টা হচ্ছে, ওনারা আবার বলতেছে যে আচ্ছা ঠিক আছে আপনি থাকেন, আমাদের এখান থেকে ওনাদের ফ্যামিলির 2টা মেয়ে ছিল আর কি, ছোট মেয়ে এবং বড় মেয়ে, বললে আপনার সাথে থাকুক, আমরা আপাতত যাই ওই রুমে, আপনি এখানে থাকেন। তো ওনারা চলে যাওয়ার পর যেটা হয়েছে যে হঠাৎ করে সোফার উপর, ড্রয়িং রুমের সোফায় বসেছিল, তো ওই মোমেন্টে যেটা হয়েছে যে ওই আমার বেডরুম থেকে হঠাৎ করে নুপুরের আওয়াজ আসতেছে। তো নুপুরের আওয়াজ পরে কেউ আসতেছে ডাইনিং রুমের দিকে। মানে আপনারা এই পুরো যে ঘটনাটা বলছেন, সেই ঘটনা তো অনেক কিছু হয়েছিল, শেষমেশ আপনার যে ডাইনিং রুমে আপনার যখন করবেন, হ্যাঁ সেই জায়গাটা একটু আমরা শুনতে চাচ্ছি। ডাইনিং রুমে যেটা হয়েছে যে নুপুর পরে আসার আওয়াজটা শুনতেছিল, তো যতই যাচ্ছে সময় যাচ্ছে নুপুরের আওয়াজটা তীব্র হইতেছে। তো হঠাৎ করে ওই মহিলাটা আবার সামনে চলে আসার পর পাশে মার সাথে যে 2জন মেয়ে বসেছিল, তো ওরা চিল্লানি মানে আওয়াজ করে জোরে চিল্লায়, এবং পাশে যে আম্মু ছিল ওনারা আর কি ঘর থেকে বের হয়ে যায়, সবাই সহ ঘর থেকে বের হয়ে যায়। তো এই বিষয়টার পর বাসার লোকজন সবাই ইনফর্ম হয়। তো ইনফর্ম হওয়ার পর যেটা হয় যে এই বিষয়গুলা সব পুরো বাসায় জানে, এবং তখন আম্মু রুম থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর যে বিষয়টা ঘটে যে তারা এই বিষয়গুলা টোটালি যেহেতু ঘুরতেছে, তার মসজিদ থেকে হুজুর আসে এবং হুজুরকে বিষয়গুলো বলা হয়, এবং তারা এই জিনিসটা আমাদেরকে না বলার চেষ্টা করে যে আপনারা এখন এই জিনিসটা বলেন না। এবং আম্মু যেটা চিন্তা করছে যে ওই দিন আর কি আমাদেরকে কোনো কিছু এই বিষয়ে জানায় না, বলছে যে যেহেতু আপনার বাসায় ছেলেরা আছে এবং হাজবেন্ড, ওনাদেরকে এই বিষয়টা এখন বলেন না। হয়তো আমরা ঘটনা শুনতে চাই, আমরা আসলে জানতে চাই যে আপনার যে ডাইনিং টেবিলে যাওয়ার পরে যে জিনিসটা দূর করা হলো সেটা একটু বলেন, তাহলে হবে। আচ্ছা, নেক্সট যেটা হয়েছে যে ওই দিন আর কোনো কিছু বলা হয় নাই। পরের দিন হচ্ছে গিয়ে আমার ছোট মেয়ে যখন কলেজে যাচ্ছিল, তখন তাকে উপর থেকে একজন বলছিল যে তোমাদের বাসার প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো সে আর কি সেটা কিছু বুঝতে পারে না, এবং তাকে ওইভাবে করে মুভ করানো হয় যে যাতে সে ভয় না পায়। তো এরপরে যেটা হয়েছে যে তাকে বাড়িওয়ালা থেকে বলা হয়েছে, মানে আব্বু ছিল বাসায়, এবং যেটা বলা হয় যে আম্মু যে জিনিসটা শুনতে পায়, যে আগেকার লোকজনরা বলতে অনেকে বলে যে যদি মরিচ পোড়া দেয় বা এই ধরনের কোনো কিছু সামথিং করা হয়, তাহলে হচ্ছে রুমে যদি ভূত বা স্পিড থাকে তাহলে সেগুলো পালা যায়। তো এটা চেক করার জন্য আব্বু এবং আম্মু ডাইনিং রুমে হঠাৎ করে একটা মরিচকে আগুন ম্যাচের কাঠি জ্বালা এবং মরিচটা পোড়া দেওয়ার চেষ্টা করে। তো হঠাৎ করে দরজা লক ছিল, তো হঠাৎ করে দরজা খুলে কোনো কিছু জোরে গেলে যেরকম আওয়াজ, পুরো মেইন দরজাটার লকটা খুলে জোরে দরজা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পর টোটাল দরজাটা খুলে গেছে, এবং এরপরে হচ্ছে পাশের ফ্ল্যাটে যে লোকজন ছিল তারা সবাই নিচে চলে আসছে এবং এসে পুরো কাহিনীটা বলে। তো এই বিষয়টা প্রবলেমটা কন্টিনিউয়াস হইতেছিল। তো পরের দিন যেটা হয়েছে যে এই জিনিসগুলা প্রবলেম সলভ করার জন্য আমাদের পাশের বাসায় মানে বাসারই ড্রাইভার যে ছিল, বাড়িওয়ালার ড্রাইভার, তো উনি আর কি পীরের কামেল ছিলেন। উনি আর কি বিষয়টা টোটাল বিষয়টাকে ওনাকে বলা হয়েছে, উনি অবহিত হয়ে যেটা বলছেন যে আচ্ছা ঠিক আছে, এই ধরনের প্রবলেম যেহেতু ঘটতেছে সেহেতু আপনারা কোনো কিছু একটা সদকা করে দেন। সদকা করতে বলতেছে যে বলা হয়েছে যে বাজারে যাবেন, বাজারে যাওয়ার পর একটা কবুতর অথবা একটা মুরগি কিনবেন এবং এক দামে কিনবেন, যে দামটা তারা বলবে সেই দামটাতেই আপনি কবুতর অথবা মুরগিটা কিনবেন, কিনে এনে সেটা হচ্ছে আল্লাহর নামে জবাই দিতে হবে। তো ওইভাবে করে জবাই দেওয়ার আগে বলছে যে আপনাদের রুমের দরজা জানলা যেগুলো আছে সবকিছু বন্ধ করে রাখবেন। তো দরজা জানলা বন্ধ করে বাইরে যখন, এবং আমার একটা কবুতর কেনার পর সেটা যখন জবাই করে আমার, এবং কথা হচ্ছে কি কন্ডিশন হচ্ছে কবুতরটাকে আমার মাকেই জবাই করতে হবে। তো যখন জবাই করে তো সব দরজা জানলা বন্ধ, আমার রুমের দরজাটাও বন্ধ ছিল। তো জবাই দেওয়ার সাথে সাথে যখনই আল্লাহু আকবার বলে জবাই দিবে তখন হচ্ছে গিয়ে জোরে করে দরজা আওয়াজ হয় এবং কিছু একটা ঘর থেকে চলে যায়। সঙ্গে এই মুহূর্তে জয়েন করেছেন বাবু ভাই, কয়েক সপ্তাহ ধরে তিনি রেগুলার আমাদের সাথে আছেন এবং তিনি দারুণ দারুণ সব ঘটনা আমাদের প্রতিদিনই
আমাদেরকে উপহার দেন। আশা করছি যে আজকেও তার ঘটনাগুলো সেরকমই থাকবে এবং তিনি নিজে ইনফ্যাক্ট আজকের ঘটনাগুলো নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলেন। দ্যাটস ওয়াই হি ইজ হিয়ার। সো বাবু ভাই কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? থ্যাংক ইউ রাসেল ভাই। ইউ মোস্ট ওয়েলকাম। আপনার যে ঘটনাগুলো এখন আমরা শুনবো সেগুলো কি আসলে ইনফ্যাক্ট ঢাকার ঘটনা নাকি অন্য কোনো জায়গায়? অ্যাকচুয়ালি এটা একটা হচ্ছে আপনার পাকিস্তানের ঘটনা, করাচির। এটা আমার মামা আমাকে বলেছে সেদিনকে ফোন করে। আচ্ছা, মানে এটা করাচির ঘটনা। হি ওয়াজ এক্সাইটেড টু লিসেন টু ভূত এফএম। ওকে। তো উনি আমাকে দিল, তো উনি বললো যে এই গল্পটা শেয়ার করতে পারো। আপনার খুব ভালো লেগেছে? হ্যাঁ, আমার ভালো লেগেছে। ওকে, সো আমরা তাহলে শুরু করি, সেটা দিয়ে শুরু করি। ওকে, যাক, ঘটনাটা হচ্ছে মানে আপনার স্বাধীনতোত্তর কালের, হ্যাঁ, মানে আপনার সেই পাকিস্তান আমলের। তখন আমার নানার ফ্যামিলি থাকতো আপনার করাচিতে আর কি। আচ্ছা, তো করাচিতে ছিল, তো জায়গাটা ছিল হচ্ছে আপনার একটা কোয়ার্টার মানে যেখানে নাকি আপনার সরকারি বাসস্থান যেটা। তো ওখানে একটা জায়গা ছিল মানে কোয়ার্টারের মধ্যে, সেটাকে বলা হতো গাড্ডা মানে হচ্ছে একটা বড় খাদ বা একটা বড় বেশ গভীর একটা খাদ, বা 30-40 ফিট। আর এটার মানে আপনার পুরা রেডিয়াস ছিল প্রায় বেশ বড়, কয়েক কিলোমিটার জুড়ে, ধরেন আমাদের সংসদ ভবন এলাকাটা পুরোটা। আচ্ছা, অনেক বড় জায়গা, অনেক বড়। মানে আর এক পাশে ছিল কোয়ার্টার, আর ওই গাড্ডার ওই পাশে হচ্ছে আরেকটা কোয়ার্টারের অংশ। আচ্ছা, তো এই খাতটা ছিল বেশ মানে বাজে এলাকা। মানুষজন দিনের বেলা হাঁটলেও ওখানে শর্টকাট ছিল, মানে এই কলোনির এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য। আচ্ছা, কিন্তু দিনের বেলা মানে যদিও যেত কেউ, সন্ধ্যার পরে আর ওইদিকে কেউ যেত না, ভয়ে। মানে ওখানে মানে দেখা যেত মানুষ মেরে ফেলে রাখছে, অথবা দেখা যেত যে আপনার ওই বাচ্চা কাচ্চা মানে অনেকে ফেলে দিচ্ছে ওখানে। হ্যাঁ, মানে ভেরি ডেঞ্জারাস প্লেস, স্পুকি প্লেস। সন্ধ্যার পর কেউ যেত না, দিনের বেলা কেউ হাঁটতো। তো আমার মা তখন সরকারি জব করেন, উনি ওখানে একটা ওই কোয়ার্টার পান আর কি। তো সেটা ছিল ওই পাশে, আর আমার নানাদের যে আপনার কোয়ার্টারটা ছিল সেটা ছিল এই পাশে। আচ্ছা, তো আমার সেজো মামা আমার ওই কোয়ার্টারটা এখন নতুন যেটা পাইছে আর কি, সেটা তো থাকতে হবে মানুষের। তো ওখানে আমার মামা যে থাকতো আর কি, সন্ধ্যার পরে রাতে থাকতো ওখানে। আমার সেজো মামা যিনি ঘটনাটা বলছেন আমাকে, উনি খাবার নিয়ে ওখানে যেতেন সন্ধ্যার আগেই, বিকালে যে দিয়ে আসতেন খাবার। আচ্ছা, তো একদিনকার ঘটনা, উনি ওই খাবার নিয়ে ওখানে গেছেন, তখনই বিকালবেলা যাওয়ার সময় উনি মানে ওই গাড্ডার পাশ দিয়ে আর কি হেঁটে হেঁটে চলে গেছে। আর যখন ফিরে আসতেছে তখন ধরেন সন্ধ্যা হয়ে গেছে, মানে প্রায় সন্ধ্যা আসরের ওয়াক্তের পরে আর কি। আসতেছে ওনার সাথে আপনার সেই টিফিন ক্যারিয়ার, আর হেঁটে আসছে গাড্ডার পাশ দিয়ে আর কি, ওই নির্জন রাস্তা, মানে পাশ দিয়ে সাইড ওয়াক টাইপের আছে। তার পাশে ওই পাশে হচ্ছে আপনার বেশ ধুধু একটা প্রান্তর, তার পাশে হচ্ছে আপনার কিছু গাছপালা আছে আর কি, কিন্তু নির্জন। সন্ধ্যার সময় কেউ হাঁটতেছে না ওখান থেকে। তো উনি বেশ ভয় পাচ্ছিলেন একলা একলা আসতে আসতে। তখন উনি 5-6 পড়ে। তো আসার সময় উনি হঠাৎ দেখলো রাস্তার মধ্যে দিয়ে তিনজন সাদা বোরখা পরা মহিলা হেঁটে হেঁটে যাচ্ছেন। তো উনি ওদেরকে দেখে মানে আর কি মনে করছে জাস্ট আমি তো একলা যাচ্ছি, সাথে যদি একটা কম্পেনিয়ন পাই বা কারো আশপাশ দিয়ে যেতে পারি ভয়টা একটু কাটবে। তো উনি ওদেরকে ফলো করা শুরু করছে। ফলো করে ওদের একটা ডিস্টেন্স রেখে উনি একসময় করলে কি একটু কাছে যাওয়ার চেষ্টা করলো, ছোট মানুষ মানে উনি কাছে যাওয়ার চেষ্টা করছে। তো কাছে যেয়ে তাকে ডিস্টেন্সটা কখনোই কমছে না, মানে ডিস্টেন্সটা রয়েই যাচ্ছে। তো ছোট মানুষ এতটা বুঝতে পারেনি ব্যাপারটা কি। তো এনিওয়ে উনি হাঁটছে। তো হাঁটতে হাঁটতে যখন নাকি ওই রাস্তাটা প্রায় শেষ পর্যায়ে আসছে, উনি ডান দিকে মোড় নিয়ে চলে যাবে ওনার বাসার দিকে। আচ্ছা, এই সময় উনি দেখলো যে না, উনি ক্রস করতে পারছে, উনি হেঁটে ক্রস করে চলে গেছে। যাওয়ার পর উনি কি মনে করে পিছন ফিরে তাকাইছে, তাকানোর পর দেখে মহিলাগুলোর চেহারা খুবই কুৎসিত, মুখে কোনো ভেল নাই, মানে পর্দা নাই, খুবই কুৎসিত চেহারা, মানুষের চেহারা মতো না, কালো কুচকুচে, জায়গায় জায়গায় বলিরেখার মতো আছে এবং বলিরেখাগুলো লাল। আচ্ছা, হ্যাঁ, আর আপনার ও মুখ হা করছে, মহিলাগুলো হা করছে, ভেতরে জিভ দেখা যাচ্ছে। জিভটা হচ্ছে আপনার ঠিক কালো জিভ, তার মধ্যে ঠিক ওই রেখার মতো লাল লাল ফাটা রেখার মতো। তো ওনার দিকে তাকায় ছিল অনেকক্ষণ, চোখগুলো খুব মানে ভয়ঙ্কর টাইপের চোখ। তো উনি দেখে প্রচন্ড ভয় পেয়েছে, উনি দৌড় দিয়ে উনি বাসায় চলে আসছে। বাসায় এসে উনি আমার নানিকে বলছে, তো নানি দোয়া টোয়া পড়ে উনাকে ঠান্ডা করছে। তো এনিওয়ে, তো রাতের বেলা যখন উনি ঘুমাতে গেছে, তো উনি নাকি হঠাৎ ঘুম ভেঙে গেছে রাতে। তাকে দেখে অন্ধকার, মানে ঘরের ভেতর আলো নাই, তেমনি নাই, বাইরের জানলা দিয়ে হালকা আলো আসছে। এর মধ্যে দেখলো যে ওনার বিছানার পাশ দিয়ে 3টা এরকম মূর্তি, সাদাটে টাইপের, বোঝা যাচ্ছে যে সাদা মানে কিছু পরা। আচ্ছা,
ওই বিছানার পাশে ঘুরতেছে এবং ওই ভালো মতো তাকায় দেখে যে ওই যে তিনটা উনি বোরখা পরা মহিলা দেখছিল ওই তিনজন ওনার বিছানার বাড়িতে ঘুরতেছে আচ্ছা। এবং হাঁ করে আছে আচ্ছা এবং ওই জাস্ট লাইক ওই ফেসটাই উনি অন্ধকারে বুঝতে পারছে, প্রচন্ড ভয়ঙ্কর। এবং ওনাকে হাত দিয়ে ধরতেছে। ওনাকে যখন হাত দিয়ে ধরছে, যেসব জায়গায় ধরছে উনি ভয় চিৎকার করছে। ওই সময় একসময় গোঙানির মতো হয়েছে, বাসার মানুষ আসছে, কি হয়েছে দেখলো, ঘুম থেকে উঠছে, তো বলে যে আমি এরকম এরকম দেখছি, ভয় পেয়েছি। তো পরে একজন আপনার হুজুর ডেকে এনে ওনাকে মানে দোয়া টোয়া পড়ে বসে, যেটা একটা মানে খারাপ জিনিস ওনার উপর আসর করছিল, দোয়াটা পড়ে ওটা থেকে ওনাকে অনেকে সরায় আর কি। তো যেসব জায়গায় ওনাকে ধরছিল ওইসব জায়গায় ব্যথা হয়ে গেছিল, লাল লাল দাগ দাগ হয়ে গেছিল। আচ্ছা, তো এটাই হচ্ছে একটা ঘটনা। ওকে ফাইন, আমরা সেকেন্ড ঘটনায় চলে যাই। তার আগে কিছু SMS পড়বো এবং Sure, আমারও sure. কিছু বলার আছে আমাদেরকে।